মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিগুরুর এই চরণের আকুতি বোধ করি সকল জীবের মাঝেই নিহিত। কিন্তু এই সুন্দর ভুবন এখন অসুন্দরের থাবায় প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। নষ্ট হতে হতে প্রকৃতি তার প্রকৃতি হারিয়ে ফেলছে। স্বাভাবিকতা হারালে এই ধরিত্রী কিভাবে ধরে রাখবে প্রকৃতিকে? পরিবেশ জলবায়ু বাঁচাবার দাবিতে সারা বিশ্ব সোচ্চার, আবার জলবায়ু বাঁচানোর দাবির মিছিলে হামলে পড়ছে সরকারি বাহিনী। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে ধরিত্রী দিবস, একেবারেই কাগজে কলমেই পালিত হচ্ছে বলা চলে। আজ মানচিত্রে আলোচনার বিষয়, এমন ধ্বংসযজ্ঞে বাঁচবে ধরিত্রী? আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ তারেক বিন সালাম এবং সিলেট থেকে ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আজকের মানচিত্রে। শুরুতেই খুলনাতে যাব। জনাব তারেক বিন সালাম, আপনার কাছে জানতে চাই, আমরা যেটা আজকে বলার চেষ্টা করলাম, এমন ধ্বংসযজ্ঞে বাঁচবে কি ধরিত্রী? আজকে ধরিত্রী দিবস, বাংলাদেশে কোনো আয়োজন আছে কিনা আমার জানা নেই, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কিন্তু দিবস কেন্দ্রিক আমরা এই বিষয়গুলোকে সামনে আনলেও ধরিত্রী বাঁচাতে পারছি কি? আমরা সম্ভবত সংযুক্তি হারিয়ে ফেলেছি। আমরা সিলেটে ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, আপনি যদি আমাকে শুনে থাকেন, আসলে ধরিত্রী দিবস পালিত হচ্ছে আজকে, দিবসটি পালিত হচ্ছে না বলেই আমি জানি। কোথাও কোনো আয়োজন আছে কিনা এখন পর্যন্ত জানা নেই। এরকম যদি হয় যে এই দিবস আছে, দিবসটি বাঁচানোর দিবসটিতেও আমরা আসলে ধরিত্রী নিয়ে কোনো আয়োজন করতে পারিনি, এমনিতেই ধরিত্রীর উপরে যে পরিমাণ আঘাত আসছে, তাতে এই ধরিত্রী বাঁচানো কতটা কঠিন হয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? আপনি যে কথাটি বলেছেন যে ধরিত্রী বাঁচানোর দিবসে ধরিত্রী বাঁচানোর কোনো আয়োজন নেই, তাতে করেই আসলে বোঝা যায় আমরা কি পরিমাণ সংকটের মধ্যে আছি। আমি নিজে একজন পরিবেশ কর্মী হিসেবে এটা আমার একটি ব্যর্থতার দায় স্বীকার করছি, কিন্তু এটা সামগ্রিক বিষয়েরই একটি প্রতিফলন। আমাদের ধরিত্রী আজকে যেই মহাসংকটের মুখে আছে, আপনি দেখুন ধরিত্রী দিবসটা পালিত হচ্ছে 1970 ইংরেজি থেকে। আমি যদি বলি যে এই ধরিত্রী দিবস পালন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে, আমাদের বাংলাদেশে হয়তো আমরা এবার কিছু করিনি, কিন্তু দিবসটি পালন করতে গিয়ে বিভিন্ন দাবি দাওয়া উঠে এসেছিল, কিন্তু যার বাস্তব প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাইনি বিধায়ী পরিবেশ কর্মীরা হয়তো এই দিবসটি নিয়ে অনেকটা অসচেতন আমি বলবো, বা রাষ্ট্রও অসচেতন। তো পৃথিবীটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে কি করতে হবে? এবারের ধরিত্রী দিবসের প্রতিপাদ্য হচ্ছে সেভ আওয়ার স্পেসিস, আমাদের প্রজাতিগুলোকে রক্ষা করতে হবে। আমরা কি আমাদের প্রজাতিগুলোকে রক্ষা করার কথা চিন্তা করছি? প্রশ্ন হচ্ছে, যদি এই প্রশ্ন হয়ে থাকে তাহলে উত্তর হচ্ছে না, আমরা আসলে অন্য কোনো প্রজাতির চিন্তা করছি না। আমরা প্রাণী বলতেই শুধু মানুষই বুঝি, যে মানুষ বাঁচলেই হয়তো পৃথিবীটা বাঁচবে। কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই পৃথিবীর প্রত্যেক প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য প্রাণীর উপর নির্ভরশীল। সেই কারণেই আমাদেরকে প্রত্যেক প্রজাতির প্রাণীগুলোকেই বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু আমরা দাবি তুললাম, আমরা পরামর্শ দিলাম, এবং আমাদের এই পরামর্শগুলো যদি কাজে না লাগে, যেহেতু এটা বিশ্ব ধরিত্রী দিবস, বিশ্ব নেতারা যদি এটা আমলে না নেন, সেক্ষেত্রে দুর্ভাগ্য কিন্তু আমাদের মানুষ প্রজাতিরই হবে। কারণ এই ধরিত্রী যে সংকটের মুখে আছে, একসময় কিন্তু মানুষ নামক প্রাণীগুলো আর আমরা দীর্ঘস্থায়ী হতে পারবো না, এই পৃথিবীতে আমরা বাঁচতে পারবো না। সেজন্য আমাদের নিজেদের বাঁচার প্রয়োজনেই আমাদেরকে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। শুধু দিবস পালন নয়, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বিশ্বব্যাপী, বিশ্ব নেতাদের। জি, আপনাকে ধন্যবাদ। তারেক বিন সালাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম আসলে আজকে ধরিত্রী দিবসের প্রতিপাদ্য, যেটি আসলে বললেন আশরাফ সাহেব, প্রতিপাদ্যের কথায় যদি নাও যাই, গত বছর প্রতিপাদ্য ছিল পলিথিন মুক্ত সমাজ চাই। পলিথিনকে মুক্ত করতে পারিনি কিন্তু এখন পর্যন্ত। সেখানে এই ছোট ছোট বিষয়গুলো মুক্ত করা, জীববৈচিত্র্য বাঁচানো, মানুষ বাঁচানো, সব কিছুকে বাঁচানোর যেই দাবি বিভিন্ন সময় করে আসা হয়, দাবি তো আমরা পূরণ করতে পারছি না। কেন পারছি না? আসলে আমাদের এদিকে কি কোনো রকম আসলে মনোযোগ নেই? এই পৃথিবী না বাঁচলে আমাদের এত লম্ফঝম্প করে কি লাভ হবে? ধন্যবাদ। আপনি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করলেন, এটি খুবই প্রাসঙ্গিক। আমরা আসলে আমাদের ধরিত্রীকে রক্ষা করতে পারছি কিনা। সত্যি কথা বলতে যে আমাদের যদি গত বছরের আমরা প্রতিপাদ্য বিষয়ও দেখে থাকি, সেখানে যে পলিথিন মুক্ত হওয়ার কথা ছিল, একসময় আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করেছিলাম যে কিভাবে পলিথিনকে আমরা মুক্ত করতে পারি আমাদের দেশ থেকে অন্তত। তার সাফল্যও ছিল অনেক।
কিন্তু কোন এক অজানা কারণে আবার কিন্তু এটি আমাদের কাছে ভয়াবহ একটি রূপ নিয়েছে। তো ভয়াবহ যে রূপ নিয়েছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের ভিতরে জনসচেতনতার অভাব। আসলে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না এই ধরিত্রীকে বা এই প্রকৃতিকে বাঁচানো। আজ সত্যি কথা বলতে যেটি যে আমাদের এই সবচেয়ে প্রিয় যে বাসস্থান, আমাদের পৃথিবীটা আসলে খুবই নাজুক অবস্থায় এখন রয়েছে বলেই আমি মনে করি। বিশেষ করে আমি এই রিসেন্টলি আমি আমার ছাত্রদেরকেও যেটা আমাদের ফিল্ড অ্যাসেসমেন্টে আমরা যেটা দেখলাম যে আপনি যদি দেখেন প্রকৃতিতে এখন দিনকার দিন এই যে আমাদের গ্লোবালি বলা হয়ে থাকে যে একটা দেশে বনায়নের সংখ্যা 25% থাকা উচিত, সেটি কিন্তু এখন আর আমাদের নাই। এক সময় সরকার থেকে বলা হয় এটা 13% আছে, কিন্তু এর বাস্তবতা যেটা সেটা 9%-এর কম আমাদের বনভূমি। যদি বনভূমি না বাড়ে তাহলে কিন্তু এই দিন দিন যে এই যে উষ্ণায়ন, এটার প্রভাব কিন্তু আরও বাড়বে। এবং আমাদের যেটা আমরা দেখছি যে প্রচুর পরিমাণে রিসেন্টলি কিন্তু আমাদের এই ক্লাইমেট চেঞ্জের কারণে প্রচুর ঝড় বন্যা আমাদের উপরে আঘাত আনছে। বিশেষ করে আমি যে অঞ্চলে থাকি কিংবা আমি যে অঞ্চলে শিক্ষকতা করি, এই অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন আমরা ঝড়, ঘূর্ণিঝড় থেকে শুরু করে যে কোনো ধরনেরই ক্লাইমেটের যে বিরূপ প্রতিক্রিয়া, এটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আসলে আমাদের জনসচেতনতা ছাড়া কোনোভাবেই এটাকে কিন্তু রক্ষা করা কোনোভাবেই সম্ভব না। আমাদের একদমই রুট থেকে শুরু করে একদমই টপ পর্যন্ত যারা আছে আমাদের সবাইকে সতর্ক হতে হবে এবং সতর্কতার সাথেই এর বিচার করতে হবে। প্রকৃতি আমরা যদি থাকতে চাই, এই ধরিত্রীতে যদি আমরা বিচরণ করতে চাই, আমাদেরকে অবশ্যই সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি আমার রিসেন্ট যদি একটি স্টাডির কথা আপনাদেরকে শেয়ার করি, আমি যেহেতু মৃত্তিকা বিষয়ে পড়ালেখা করাই, আমাদের এই অঞ্চলের ভূমিতে যে বলা হয়ে থাকে যে 5% জৈব পদার্থের পরিমাণ অবশ্যই থাকা উচিত একটা যদি গুড সয়েল হেলথ বলা হয়ে থাকে তাহলে। বাট আমাদের এখন এই এতটা অঞ্চলে সয়েলের যে জৈব পদার্থের পরিমাণ তা 1%-এরও নিচে চলে গেছে, যার ফলে আমরা কিন্তু চরম আকারে যে কাজটা হচ্ছে যে গ্লোবাল যে কার্বন ইমিশন, আমরা সয়েলকে বলে থাকি সাধারণত গ্রেট কার্বন সিকুয়েস্টার, তো সেখানে কিন্তু কার্বনের যে পরিমাণ, সিকুয়েস্ট্রেশনের পরিমাণ, এটা তো দিন দিন কমছে, বরঞ্চ কার্বন ইমিশনের পরিমাণ ভয়াবহ আকারে বাড়ছে। এবং তার বিরূপ প্রতিক্রিয়া আমরা পাচ্ছি বিশেষ করে এগ্রিকালচার সয়েলগুলোতে সবচেয়ে বেশি। সুতরাং আমাদেরকে আসলে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এই মাটি বলি কিংবা আমরা পানি বলি, এটাকে আমাদের রক্ষা করতে হবে। আরেকটা বড় যে ইস্যু সেটা হচ্ছে যে আর্সেনিক। আমাদের এতদ অঞ্চলে আর্সেনিকে, বাংলাদেশে ভয়াবহ আকারে আর্সেনিকের কন্টামিনেশন বেড়েছে। বিশেষ করে এই সাউথ ওয়েস্টার্ন পার্টে আর্সেনিকের প্রবণতা এখন অনেক বেশি। আপনি যদি দেখেন সাতক্ষীরা, যশোর, এসব এলাকাগুলো প্রচণ্ড পরিমাণে আর্সেনিকে আক্রান্ত। ইভেন খুলনাতেও 32% পানিতে এখন কিন্তু আর্সেনিকের প্রবণতা এখন দেখা যাচ্ছে। সুতরাং সর্বোপরি আমাদেরকে যদি এই ধরিত্রীকে আমরা রক্ষা করতে চাই, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, একদম রুট পর্যায় থেকে শুরু করে একদমই টপ লেভেল যেটাকে বলে সমগ্র বিষয়বলি আমাদেরকে এর আওতায় আনতে হবে। বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ। আমরা বিরতির পরে ফিরে এসে আবারও এই বিষয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয় এমন ধ্বংসযজ্ঞে বাঁচবে ধরিত্রী। আমাদের সঙ্গে যুক্ত আছেন খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ তারেক বিন সালাম এবং সিলেট থেকে ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির। দুজনকে আবারও স্বাগত। আশরাফুল কবির, আপনাকে আসলে জানতে চাই যে মানুষের সচেতনতার কথা বললেন জনাব সালাম, কিন্তু সচেতন কতটুকু আসলে হওয়া সম্ভব? আমাদের যেভাবে ধানি জমি নষ্ট হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, কদিন পর পর বাড়ি উঠছে, একদম ফসলি জমি যেখানে দিগন্ত বিস্তৃত ফসলি মাঠ ছিল সেখানে মাঝখান দিয়ে এখন বাড়িঘর উঠে যাচ্ছে। সরকারের নিয়ম আছে ফসলি জমিতে কোনোভাবেই বাড়িঘর করা যাবে না, কিন্তু এই নিয়ম কে পালন করাবে? করাচ্ছে না তাকে। ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে আমি যে কথাটি বলবো, আমাদের দেশটি ছিল কিন্তু কৃষি নির্ভর বাংলাদেশ। আমরা কৃষি নির্ভর ছিলাম। আমরা আমাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীগুলো আমাদের ক্ষেত থেকেই আমরা উৎপাদন করতাম। দিনে দিনে কৃষি নির্ভরশীলতাটা কমছে
নাগরিক জীবনে মানুষ বেশি অভ্যস্ত হচ্ছে, বা ওই যে শিল্প বিপ্লবের দিকে মানুষ বেশি এগিয়ে যাচ্ছে, আর বিলাসবহুল ঘরবাড়ি হচ্ছে, সবই অপরিকল্পিতভাবে। অর্থাৎ মাটির যে প্রয়োজনীয়তা আছে, কৃষির যে প্রয়োজনীয়তা আছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটা সরে যাচ্ছি বলে আমি মনে করছি। বাংলাদেশ সরকার বলেন, কৃষি উন্নয়ন কর্পোরেশন বলেন, সকলেই জমির ধরন পরিবর্তন না করার জন্য আইন পর্যন্ত আছে, কিন্তু এগুলোর বিষয়ে মানুষ কিন্তু সচেতন না, এবং আইনের যথাযথ প্রয়োগও নেই। এটা মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই আসলে, যে কৃষি জমি আছে নাকি এটার মধ্যে ঘরবাড়ি হয়ে গিয়েছে। শুধু ঘরবাড়ি না, কিন্তু কৃষি জমিতে অনেক শিল্প কারখানা গড়ে উঠছে, ইট ভাটা গড়ে উঠছে। অর্থাৎ কৃষি জমিকে কৃষি ছাড়া ভিন্ন খাতে ব্যবহারের জন্য বাংলাদেশে একটা প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি ছোট করে একটা কথা বলি, আপনি হবিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে আপনি দেখবেন অসংখ্য কৃষি জমিতে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। একদিনের একটি গল্পের কথা আমি বলি, ওই অঞ্চলের একজন মানুষ খুব খুশি যে আমরা এখন মাস শেষে আমরা চাকরি বাকরি করি এবং বেতন পাই। তো আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি অনেক টাকা বেতন পান, এটা ঠিক আছে, কিন্তু আপনার যেই জমিটাতে যে ফসলটা হতো, আপনি কি আজকে কত টাকার বিনিময়ে আপনি সেই ফসলটা ফেরত দিতে পারবেন, অর্থাৎ এই জায়গায় সেই ফসলটা ফলন করতে পারবেন? অথবা পাশে যে ছোট খালটা ছিল, সেই খালে যে মাছটা পেতেন আপনি, এখন কত টাকার বিনিময়ে আপনি আমাকে সেই জায়গায় থেকে মাছ উৎপাদন করে দিতে পারবেন বা মাছ ধরে দিতে পারবেন? উনি বলেন যে এটা আর এখন সম্ভব না। অর্থাৎ আমরা কি হচ্ছে, কৃষি নির্ভরশীলতা থেকে সরে যাচ্ছি, এবং এই সরে যাওয়ার কারণে আজকে কিন্তু আমরা বিপদগামী হচ্ছি। তো এটার থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে, যে জায়গাগুলো কৃষি জমি থেকে ধরন পরিবর্তিত হয়ে গিয়েছে, আমরা হয়তো সেই জায়গাটা পরিবর্তন করতে পারবো না, কিন্তু এখনই সরকারকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, কঠোর হতে হবে, যাতে করে কৃষি জমিতে কৃষিকর্ম ছাড়া অন্য কোনো কর্ম না হয়। মানুষকেও সচেতন করতে হবে, মানুষকে সচেতন করার জন্যও দায়িত্বটা রাষ্ট্রকেই নিতে হবে, আরো বেশি যাতে মানুষ সচেতন হয়, এবং আইনের প্রয়োগটা হলেই কিন্তু মানুষ তখন বাধ্য হবে কৃষি জমিকে কৃষিকাজেই ব্যবহার করতে। অর্থাৎ এই জমিতে কলকারখানা গড়ে তুলবে না, এই জমিতে বাড়ি গড়ে তুলবে না, ইট ভাটা গড়ে তুলবে না, অর্থাৎ কৃষি ছাড়া অন্য কোনো কাজ করবে না। আমি আবারও বলছি, এটা বাস্তবায়ন করতে গেলে দায়িত্বটা রাষ্ট্রকেই নিতে হবে। কৃষি জমি পরিবর্তন করা যাবে না, এটা আইন আছে, এই আইনের প্রয়োগ হতে হবে এবং মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। জি, তারেক বিন সালাম, আপনি একই ধরনের প্রশ্ন আপনার কাছেও করতে চাই যে এই যে কৃষি জমি যেভাবে নষ্ট হচ্ছে, কলকারখানা হচ্ছে, বাড়িঘর হয়ে যাচ্ছে, ইট ভাটা হচ্ছে, নষ্ট হচ্ছে, এবং শহর সম্প্রসারণ করতে গিয়েও কিন্তু কৃষি জমি ধ্বংস করা হচ্ছে। ঢাকার আশেপাশে শহর সম্প্রসারিত হচ্ছে, সেখানেও ধ্বংস হচ্ছে। খুলনাতেও নিশ্চয়ই একই অবস্থা, সিলেটেও একই অবস্থা। শহর সম্প্রসারিত হতে গিয়ে কিন্তু কৃষি জমি নষ্ট করা হচ্ছে, সরকারিভাবে সেটি করা হচ্ছে। সেটি যদি হয়, আস্তে আস্তে আমরা আসলে খাবার সংগ্রহ করার জন্য আমদানির উপরে নির্ভরশীল হয়ে যাব। সেই আমদানি করার মতো কতটুকু সক্ষমতা আমাদের হচ্ছে? এটি একেবারে, যেহেতু কৃষি জমি নষ্ট হচ্ছে, গাছগাছালি নষ্ট হচ্ছে, ধরিত্রী আসলে ধ্বংসের মুখে পড়ছে। খুব সুন্দর কোশ্চেন। আসলে সত্যি কথা বলতে আপনাকে একটু ইনফরমেশন দিতে চাই। এখন আমরা যে রিপোর্ট থেকে যেটা দেখছি, প্রতি বছর কৃষি জমি 1% কৃষি জমি কিন্তু এভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিংবা আপনার এইসব বাড়িঘর নির্মাণে এদিকে চলে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি কিন্তু এখন খুবই স্ট্রংলি বলে দিয়েছেন এই কথা যে যদি কোনো কলকারখানা কিংবা বাড়িঘর নির্মাণের জন্য অবশ্যই কৃষি জমিতে হাত দেওয়া যাবে না। তো এটা আমাদের জন্য খুবই অশনীয় একটি সংকেত যে প্রতি বছর যদি 1% কৃষি জমি এভাবে আপনার নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যতে ফুড সিকিউরিটি কি, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা আমরা টেকসই যে ব্যবস্থাপনা বলছি, সেখানে কিন্তু একটা বড় অংশ হচ্ছে ফুড সিকিউরিটি বা জিরো হাঙ্গার আমরা বলে থাকি। তো আসলে বাংলাদেশের যে জমি বা বাংলাদেশের যে সয়েল টাইপ, সেটা কিন্তু আসলে ফার্টাইল সয়েল টাইপ। আমি যদি আমার এলাকায় দেখি, খুলনা অঞ্চলে, এখানেও কিন্তু একই অবস্থা। যে জমিটা কৃষিতে এতদিন অবদান রেখে আসছে, সেই জমিটা হঠাৎ করেই অনেক জায়গায় দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে মানুষের চাহিদা কিন্তু বাড়ছে, সাথে সাথে জনসংখ্যাও বাড়ছে। সেক্ষেত্রে আমাদের তাহলে উপায় কি? এখন
যে উপায়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে আসলে আমাদের আপনি যদি পৃথিবীর বাইরে দেখেন, ইভেন কানাডাতে যেটা করা হয় যে তাদের যে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে কোনো ভূমি ব্যবহার করতে গেলে তাকে সেটা পেপার দেখাতে হয় যে না, গত 20 বছর এখানে কোনো কৃষি কাজের জন্য এ জমি ব্যবহার করা হয়নি। তো আমাদের দেশে এই ধরনের আইন এখনো শক্তভাবে কিন্তু আমরা রুট লেভেলে ইমপ্লিমেন্টেশন করতে পারিনি। বিশেষ করে আমাদের জন্য বড় ক্ষতির কারণ হচ্ছে এখন এই যে ইট ভাটা। কারণ ইট ভাটায় যে কাজটা করা হয় সম্পূর্ণ টপ সয়েলকে কালেক্ট করে তারপরে কিন্তু সেখান থেকে ইট প্রস্তুত করা হয়। আপনারা অবশ্যই জানেন যে একটা সয়েলের কিন্তু টপ সয়েল যেটাকে আমরা বলে থাকি, যে টপ সয়েলটা কিন্তু সবচেয়ে ফার্টাইল, এবং ধান থেকে শুরু করে যে কোনো আমাদের খাদ্যশস্য সম্পূর্ণ নিউট্রিয়েন্টসটা কিন্তু তারা নিয়ে থাকে মাটির প্রথম 6 ইঞ্চি যে সয়েল ডেপথ আমরা বলে থাকি সেখান থেকে, কারণ এটা নিউট্রিয়েন্টের আধার। তো আমার এই ফসলি জমির মাটি কিন্তু চলে যাচ্ছে এখন সরাসরি এই ইট ভাটায় কিংবা অন্য কোনো সেক্টরে। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হচ্ছে এই সংক্রান্ত যে আইন এখন রয়েছে সেটার যথাযথ প্রয়োগ, এবং শুধু যথাযথ প্রয়োগ না, খুব স্ট্রংলি প্রয়োগ করা। তবে আসার কথা এই যে আমরা কিন্তু এখন ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, কারণ অনেক হাই ইল্ডিং ভ্যারাইটিস সহ আমরা লোকাল যে অনেক ইমপ্রুভ ভ্যারাইটিস নিয়ে আমরা কাজ করছি এবং সেখান থেকে আমরা সাফল্য পাচ্ছি। তবে আমার যেটা বিশ্বাস, যদি আমরা আমাদের যে এনভায়রনমেন্ট কনজারভেশন রুলস যেটা 1997-এ রয়েছে, সেটা যে 4টা আলোকে ভাগ করা হয়, যে আপনার গ্রিন, অরেঞ্জ এ, অরেঞ্জ বি বা রেড, এটার উপর ক্রাইটেরিয়া বিচার করে আমরা যে কোনো যদি ভূমিকে কিংবা যে কোনো মাটিকে যদি আমরা এই ক্যাটাগরাইজ করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই যে ভয়াবহতা এখান থেকে আমাদের ফিরে আসা সম্ভব বা এটাকে রক্ষা করা সম্ভব। জি, তারেক বিন সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আশরাফুল কবির, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।